স্বাস্থ্য, কাজ, এই সমস্ত কিছু যাতে আমরা সমাধান করতে পারি সেটার জন্য লড়াই করছি। বহু জায়গায় সেগুলো পৌঁছায় না এবং দিনের পর দিন না পৌঁছে সেটা এমনই জঞ্জাল পরিস্থিতি যে সেখান থেকে রোগ ছড়াচ্ছে, মানুষজন অসুস্থ হচ্ছে। এখন হাঁটছি, আমার পাশে রয়েছে শতরূপ, আমার কমরেড, আর আমার সামনে যাচ্ছে কমরেড আফরিন বেগম। আফরিন বেগম বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী এই বালিগঞ্জ কেন্দ্রে। এই বাংলাকে বাঁচানোর জন্য, এই বাংলার মানুষের যে অপরিসীম যন্ত্রণা সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য আফরিনকে, যারা আমার কথা শুনছেন, আমি তাদের অনুরোধ করব যে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাকে বিধানসভায় পাঠিয়ে একটা সম্মানজনক অবস্থা আপনারা তৈরি করুন। আমার আফরিনের কাছে আমার আর পরিপূর্ণার কয়েকটা প্রশ্ন আছে, সেটা আমি করতে করতে যাব। আমি আপনাদের যখন আমি হাঁটার চলতে থাকবে আমি একটা একটা করে করব। আমি বলবো আপনাদের পরিপূর্ণ আর আমি। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আফরিন বেগম। আচ্ছা আফরিন, আমাকে একটা কথা বলো, এই পিছনে যে ভ্যাটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, তুমি এই ব্যাপারে বিধানসভায় তুমি যদি এই বালিগঞ্জ নির্বাচন কেন্দ্র থেকে জয়ী হও, তোমার কি করার প্ল্যান? দেখুন, আমি বালিগঞ্জ কেন্দ্র থেকে হচ্ছে যে বালিগঞ্জেরই আমি তো বিভিন্ন অঞ্চলে ঘুরছি। আমাদের এই আবর্জনার সমস্যাটা একটা বড় সমস্যা, মানে যেখানেই যাচ্ছি এখানে তো তাও হচ্ছে একটা রাস্তার পাশে মানুষজনের ডিরেক্ট বাড়ি নেই। দেখুন ওখানে একজন শুয়ে রয়েছেন যাদের বাড়ি নেই, তো ওনাদেরকে এই পরিস্থিতির মধ্যে থাকতে হয়। আমাদের বিভিন্ন অঞ্চল বস্তি এলাকাগুলোতে একদম বস্তির ভেতরে এই অবস্থা আমরা দেখছি। আমরা নির্দিষ্ট একদম পার্মানেন্ট ব্যাট বানাবো যাতে রিসাইকেল করা যায় আবর্জনাগুলোকে, এবং সেইটা নিয়ে আমরা কাজ করব। এবং পৌরসভার দায়িত্ব আসলে এগুলোকে পরিষ্কার করা। বহু জায়গায় সেগুলো পৌঁছায় না এবং দিনের পর দিন না পৌঁছে সেটা এমনই জঞ্জাল পরিস্থিতি যে সেখান থেকে রোগ ছড়াচ্ছে, মানুষজন অসুস্থ হচ্ছে। ফলে তো আমাদের যারা সরকারে থাকবেন তাদের দায়িত্ব এই কাজগুলো করা। আমরা অবশ্যই এইগুলো যেমন পরিষ্কার করাবো পৌরসভাকে দিয়ে একদম নির্দিষ্ট দিনে প্রতিদিন যেমন পরিষ্কার করানো হবে, এবং পৌর কর্মীদের যে অধিকার সেইগুলোও আমরা রক্ষা করতে চাইছি। ম্যান হোলে ঢুকে যে মানুষজনদেরকে সেইটা আবর্জনা পরিষ্কার করাতে হয় সেই জিনিসটা আমরা সম্পূর্ণ বন্ধ করব। এবং যেভাবে কেরালায় যে বিকল্প মডেল তারা গড়ে তুলেছে, আমরা সেই মডেল আমরা এখানে গড়ে তুলবো যাতে ম্যান হলে মানুষকে আর না ঢুকতে হয়, তাদের সেই রকম পরিস্থিতিতে কাজ করে মৃত্যুতে না যেতে হয়। এবং অবশ্যই আমরা এগুলো ভ্যাট নির্দিষ্ট একদম ভ্যাট তৈরি করে, পার্মানেন্ট ভ্যাট তৈরি করে সেখানে এগুলো আবর্জনা করলে রিসাইকেল করব যাতে মানুষের কোনো রকম কোনো অসুবিধা না হয়, পরিবেশকে সুরক্ষিত রাখা যায়। আফরিন, আমি বলছি যে এই যে হকারদের যে সমস্যা, হকার তুলে দেবে এই সমস্ত যে ব্যাপার স্যাপার, সেইটার ব্যাপারে তুমি যদি বিধানসভায় আসো, তোমার কি ভাবনা? দেখুন, আমরা তো এর আগেও হকারদের জন্য একটা নির্দিষ্ট অঞ্চলে হচ্ছে যে তাদের জন্য ব্যবস্থা করেছিলাম যাতে তাদের যে মজুরি, তাদের যে রুজি রোজগার সেটা যাতে কোনোভাবে বাদ না পড়ে, সেটার যেমন একটা ব্যবস্থা। কিন্তু এরকমভাবে যাচ্ছে তাই করে অনিয়ম করে কোনো রকম কোনো নোটিশ না দিয়ে এরকমভাবে তাদের রুটি রোজগারের জায়গাটাও ভেঙে দেওয়ার সম্পূর্ণ সেটাকেও সমর্থন করি না। মানুষের রুটি রোজগারের আগে ব্যবস্থা করতে হবে এবং তারপরে তাদেরকে নির্দিষ্ট অঞ্চলে তাদেরকে নিয়ে গিয়ে যাতে হচ্ছে যে সেই পরিষেবাটা দেওয়া যায়, তারা তাদের যাতে জিনিসগুলো বিক্রি করতে পারে, মানুষজন তাদের কাছে পৌঁছাতে পারে নির্দিষ্ট অঞ্চল, সেইগুলো অবশ্যই আমরা ব্যবস্থা করব। আফরিনের সঙ্গে আমরা হাঁটছিলাম, আমি শতরূপ এবং এখানকার যারা পার্টির কমরেড, তা আমাদের কথা ছিল যে আমরা ওই রাস্তায় হাঁটতে হাঁটতে প্রশ্নগুলো করব, কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ এত মানুষ, তাদেরকে আফরিনকে বলতে হচ্ছে এবং আফরিনের সঙ্গে তারা দেখা করছে, তারা হাত মেলাচ্ছে, সেই জন্য একটা জায়গায় স্থিত হয়ে আমরা এই প্রশ্নগুলো করছি। আফরিন, আমার আরেকটা কথা হচ্ছে যে এই যে তুমি যাদবপুর ইউনিভার্সিটির রিসার্চ স্কলার, এবং তুমি এই ধরো আমরা যারা ছোটোবেলায় আমরা সরকারি স্কুল দেখেছি, আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়তাম, আমি হেয়ার স্কুলে পড়েছি ক্লাস 3 অবধি। এই সরকারি স্কুলগুলো সব নড়বড়ে হয়ে গেছে, মানে এখানে না আছে টিচার, ছাত্ররা আসছে না, সব প্রাইভেট স্কুলে প্রচুর টাকা মাইনে টাইনে তারা সেখানে চলে যাচ্ছে। তোমার কি ভাবনা এই যা তুমি যদি বিধানসভায় যেত?
দেখুন আমরা যদি দায়িত্ব পাই বামপন্থীরা, তাহলে অবশ্যই যে সরকারি স্কুলগুলোকে বলুন, আমাদের পশ্চিমবঙ্গে তো 7,802 সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে এবং প্রচুর অঞ্চলে এরকম হয়েছে যে সরকারি স্কুলেতে বাচ্চা পড়ে হয়তো 5জন 6জন করে, টিচার নেই, একজনই টিচার, পুরো ক্লাস 1 থেকে 12 অবধি একজনই টিচার এরকম রয়েছে। ফলে সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে আমরা সেই সরকারি স্কুলগুলোকে খোলাবো এবং এসএসসির মতো চাকরি আবার ফিরিয়ে আনবো, যাতে সেখানে টিচাররা নিয়োগ হতে পারে এবং সরকারি স্কুলগুলোতে যেভাবে গরিব ঘরের ছেলেমেয়েরা পড়ে, মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা পড়তে যেত আগে থেকে, শিক্ষার যে বুনিয়াদী ভিত সেইগুলো যেভাবে সরকারি স্কুল থেকে শুরু হতো সেইগুলো আবার আমরা করব। সরকারি স্কুলের পরিকাঠামোগত উন্নতি করব এবং সেখানে টিচার নিয়োগ করব, তাহলে বাংলার ছেলেমেয়েরা, শিক্ষিত বেকার যুবকরা কাজও পাবে। হ্যাঁ বলছি, এখানে শর্তরূপ রয়েছে, তা আমার থেকে ছোট আফরিনকে আমি তুমি বলছি, আমার থেকে বহু বছর ছোট, 40-45 ছোট হবে। তো আমাদের সময় ওই যে স্কুলের যে মাস্টারমশাই আমাদের মাইনে ছিল, আমার যতদূর মনে পড়ছে সব হায়েস্ট মাইনে ছিল 536 টাকা। 77 সালে বামফ্রন্ট ক্ষমতায় এসে সেই মাইনেটা কয়েক গুণ বাড়িয়ে দেয়। তারপর তো এরা ডিএ দেয় না, এমন একটা জায়গা। তো শিক্ষকরা মাইনে টাইনে পাবে তো, অবশ্যই ডিএ পাবে তো, অবশ্যই শিক্ষকরা একদম ডিএগুলো পাবে, যে ডিএগুলো বাকি থেকে গেছে সেই ডিএও পাবে এবং সেটা নিয়েই লড়াই। এবং তার সাথে সাথে আমার এখানে বেশ কয়েকজন দাদার সাথেও দেখা হলো যারা জোম্যাটো সুইগিতে কাজ করেন। আমাদের পশ্চিমবঙ্গে তো কাজ নেই, তার ফলে তো তারা র্যাপিডো চালাচ্ছেন বিভিন্ন সময়, এবং তাদের যে হেলথ সিকিউরিটি বলুন, তাদের অ্যাক্সিডেন্ট হলে তাদের যে ব্যবস্থা, সেগুলো কোনোটাই হচ্ছে যে কোম্পানি নেয় না, ধার বহন করে না। আমরা সেইগুলো সিকিউরিটি দেবো, সেই কোম্পানিগুলোকে বাধ্য করবো সেই সিকিউরিটি দিতে, যদি সেখানে তারা কাজ করেন, এবং ন্যূনতম মজুরি যাতে তাদের বেতন 26,000 হয় সেটার জন্যও আমরা লড়াই করছি। সেটাই আমরা বিধানসভায় গিয়ে দেখলাম আমি। আর আমি বলছি যে তোলাবাজির একটা ব্যাপার আছে এই বালিগঞ্জ অঞ্চলে, সেইটা কি করে বন্ধ করা যাবে এবং সেটা কি করা যাবে? দেখুন, এই সরকার থাকলে তোলাবাজি চলবে, এটা একদম। হ্যাঁ, এই সরকার তো তোলাবাজির জন্যই একদম সব জায়গায় হচ্ছে যে রাস্তা মাস্টার। ফলে তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা টাস্ক ফোর্স গঠন করব, আমরা নিজেরা রাস্তায় নামবো এবং টাস্ক ফোর্স গঠন করে যে এই ধরনের কাজ করবে একদম তার নামে এমএলএ, মানে বিধানসভা এমএলএ নামে হচ্ছে যে সেখানে এফআইআর কাটা হবে এবং সেখান থেকে হচ্ছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যাতে কোনোভাবে এই ধরনের তোলাবাজি, গুন্ডাগিরি, রাজনীতি, এই রাজনীতির চক্কর, এইটা সম্পূর্ণভাবে হচ্ছে যে বন্ধ করবো আমরা। আমি ডিকশনারিতে দেখলাম আফরিন মানে পিস টু হার্ট, মানে আত্মার শান্তি। আত্মাটা তো আমি বলছি না, আমি প্রাণের শান্তি। আচ্ছা, প্রাণও বলছি না, আচ্ছা আমি বলছি হৃদয়ের শান্তি। আমরা বলি না শব্দ বাহ, আমরা বলি না বাহ, আফরিন মানে মোটামুটি তাই। আফরিন, আমি তোমাকে বাহবা জানাচ্ছি, তুমি জেতার পরে আমি খুব চিৎকার করে বলবো বাহ। এবং আফরিন জিতুক। আমি আফরিনকে, আমি অনেক বয়োজ্যেষ্ঠ হিসেবে, অনেক তার থেকে অনেক বয়সী বেশি একজন মানুষ হিসেবে তাকে আমার অনেক আশীর্বাদ যে, এবং আপনাদের যারা আমার যদি কথা আপনারা শোনেন, যে যারা শুনছেন, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষদের কাছে আমার করজোরে অনুরোধ, আফরিনকে বিপুল ভোটে জয়ী করে এই 26-এর বিধানসভায় পাঠান। আফরিন আপনাদের জন্য কথা বলবে। আপনারা বামফ্রন্টের ইস্তাহার যদি দেখেন, আপনারা বুঝতে পারছেন আফরিন কোন জায়গা থেকে কথাগুলো বলছে। আফরিনের মতো লোকেরা, আফরিনের মতো মেয়েরা যদি দাঁড়িয়ে কথা বলে, সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, আমাদের গর্বের বিষয় হবে। নমস্কার। Don't forget to like, share and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.